আচ্ছা, আমরা আমাদের ক্লাসে ঢুকে যাচ্ছি। তো স্ক্রিন তো দেখা যাচ্ছে না, জয়ফুল জি ভাই? স্যার, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো আমরা এখানে এই যে গত যে ক্লাসটা আমরা করলাম, হ্যাঁ, গত ক্লাসে আমরা এখান থেকে আপনার হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে ভাউচার থেকে, তাই না? এই নিউ থেকে কাস্টমার অপশন থেকে আমরা এস্টিমেটটা করা দেখেছিলাম। তো আমরা এখানে যে বিষয়গুলো আছে প্রত্যেকটা আমরা আস্তে আস্তে দেখব। প্রথমত এস্টিমেট, এস্টিমেটের ব্যাপারে তো গত ক্লাসে আমরা একটা ব্রিফ করেছিলাম যে আসলে এস্টিমেটটা কি। এস্টিমেটটা মূলত হচ্ছে যেটা আমাদের মূলত কোনো অ্যাকাউন্টেবিলিটি বা স্টকে হিট করবে না, একটা আপনার এখানে একটা রেকর্ড থাকবে যে এটা একটা এস্টিমেট। তো পরবর্তী সময়ে যদি আপনার যে কাস্টমার সে যদি চায় যে এটা আমি পারচেস করব, তখন সেটাকে কিভাবে ইনভয়েসে কনভার্ট করা যায় এবং পেমেন্ট রিসিভ করা যায়, এই বিষয়গুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম। তো আজকে আমরা সরাসরি ইনভয়েসে যাব। তো ইনভয়েসের ব্যাপারটা আমরা প্রথমে একটু ডিসকাস করি সংক্ষেপে। ইনভয়েস মূলত হচ্ছে ডিরেক্ট যেটা সেল আর কি, অর্থাৎ যে সেলগুলো আমরা বাকিতে করব, আমরা এটা করার পরে এটা ডিরেক্ট আমাদের সেলে হিট করবে, আমাদের স্টকে হিট করবে, আমাদের ফাইনাল সেল এটা। ধরেন যদি কোনো পার্টি ফাইনালি একটা অর্ডার নিয়ে এসে বললো যে আমাকে এইটা মাল দাও তুমি, তো এই এই আমার ইয়া অর্ডার এই অনুযায়ী তুমি আমাকে ইনভয়েস করে মাল দিয়ে দাও, সেক্ষেত্রে আমাদের এস্টিমেট করার প্রয়োজন নাও হতে পারে। সেজন্য আমরা, যদি আমাদের এস্টিমেট প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এস্টিমেট ব্যবহার করে তারপরে আমরা ক্রমান্বয়ে যাব। আর যদি এস্টিমেট আমাদের দরকার না হয়, যে ডিরেক্ট যে অর্ডারটা নিয়ে আসছে এই অনুযায়ী বিল হয়ে যাবে এবং সে অনুযায়ী আমাদের পরবর্তী পদক্ষেপগুলা হবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এখান থেকে ইনভয়েস অপশন। তো আমরা যদি ইনভয়েস একটু ক্লিক করি, ইনভয়েসের ফরম্যাটটা আমাদের হচ্ছে ওই আপনার ইয়ার ফরম্যাট, একই ফরম্যাট, কিন্তু কি নাম এখানে হচ্ছে ইনভয়েস আর ওটার নাম ছিল হচ্ছে এস্টিমেট, তবে অ্যাকশনগত ভাবে অনেক পার্থক্য। তো আমাদের কাছে একটা অর্ডার আছে যেটা আপনার ইনভয়েস হিসেবে আমাদেরকে করতে বলা হয়েছে, ধরেন পার্টি থেকে। তো স্যাম্পল একটা কপি আমাদের আছে, আমরা সেই স্যাম্পল কপিটা ধরে আমরা ইনভয়েসটা একটু ফিল আপ করি। তো আমরা একটু আমাদের কম্পিউটার থেকে যেখানে আমাদের ফাইলটা আছে সেটা একটু ওপেন করতেছি। এখান থেকে আমাদের কাস্টমার ইনভয়েস, তো এখানে আমরা দেখতেছি আমাদেরকে কিছু তথ্য দেওয়া হয়েছে। সেটা হলো যে এখানে পার্টির নাম দেওয়া হয়েছে, তারপরে ডেট জানানো হয়েছে, তারপরে হচ্ছে আপনার প্রোডাক্ট কি হবে সেটা আমাদেরকে দেওয়া হয়েছে, কোয়ান্টিটি দেওয়া হয়েছে। আর রেট যেহেতু আমাদের বাই ডিফল্ট রেট আছে, যার কারণে এখানে রেট দেয়নি। তো যদি রেট আলাদা থাকতো সেক্ষেত্রে আমরা আলাদা নিতাম। আহ, আর হচ্ছে আমাদের এখানে ডিসকাউন্ট দেওয়া আছে প্রত্যেকটা আইটেমেরই 5%, এবং ট্যাক্স দেওয়া আছে আপনার 10 10, আর একটা আছে 0। এই হলো আমাদের মোটামুটি একটা তথ্য দেওয়া হয়েছে। তো তার আলোকে আমরা এখানে আমরা একটা ইনভয়েস ক্রিয়েট করব। তো সেজন্য আমরা আমাদের যেই রেকর্ডটা ঠিক আছে আশা করি। তো আমরা ইনভয়েসে গেলাম, ইনভয়েসে যাওয়ার পরে আমাদের পার্টির নাম ছিল কার্লিস পার্গা বোধ হয়। হ্যাঁ, কার্লিস পার্গা। তো আমরা এখান থেকে এই কার্লিস পার্গা যে এইটাকে পার্টি আমরা সিলেক্ট করলাম, করার পরে যেহেতু আমরা তার যেই আপনার হচ্ছে মেইল অ্যাড্রেস, তারপরে ঠিকানা, এগুলো আমরা পার্টি ক্রিয়েট করার সময় দিয়ে দিয়েছিলাম, যার কারণে আমরা এটা চলে আসছে। এটা মূলত যে আমরা আপলোড করেছিলাম যে পার্টি লিস্ট, যেটা আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করেছিলাম, তার আলোকে আমাদের এটা নিয়ে নিয়েছে। এরপরে টার্মস হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে, এখানে কত বলা হয়েছে টার্মস, টার্মস বলা হয়েছিল 60 দিন। তো সেক্ষেত্রে আমরা এখানে টার্মস দিয়ে দিব হলো 60 দিন। এখানে 60 দিন দেওয়ার পরে হচ্ছে ইনভয়েস ডেট, ইনভয়েস ডেট আমাদেরকে জানানো হয়েছিল
13 ফেব্রুয়ারি 2022। তো আমরা এখান থেকে 13 ফেব্রুয়ারি 2022 করে দিব। আমরা ইনভয়েস ডেটে ক্লিক করতেছি, করার পরে আমরা এখান থেকে 2022-এ আসলাম আগে, এরপরে হচ্ছে ফেব্রুয়ারি মাস, এরপরে হচ্ছে 13 তারিখ। এটা হচ্ছে আমাদের ইনভয়েস ডেট। আর ডিউ ডেট, এখন আমাদের এই যে হচ্ছে আপনার 13/2 এর সাথে যদি 60 দিন যোগ করা হয়, তো যোগ করে মনে হয় এটা 14/4 এটাই হওয়ার কথা। আমরা একটু তারপরেও দেখি আমাদের যে এক্সেল শিটটা আছে, ধরেন এইটার সাথে আমরা এখানে এক্সেলে এটা যোগ করার সিস্টেম হচ্ছে, আমরা যদি সমান দিয়ে এখানে এই ডেটের সাথে যোগ দেই 60 দিন, এই 60 লিখতেই হবে, এন্টার দিলাম, দেওয়ার পরে এটা 14 এপ্রিল 2022 আসে। ঠিক আছে, তো আমরা এইখানে এই জায়গা ওই 14 এপ্রিল 2022-এ আসছে, দেখছেন এইটা ডিউ ডেট। তার মানে এই টার্মস অনুযায়ী আমাদের এই ডেটটা অটোমেটিক্যালি নিয়ে নিল। আমরা যখন এটাকে 60 দিন করলাম, তখন এটা আপনার ডিউ ডেটটা এই অনুযায়ী এটা অ্যাডজাস্ট হইলো। আচ্ছা, এরপরে ইনভয়েস নাম্বার আমাদের 1002 আছে, এটাই আমরা রাখলাম, যেহেতু ইনভয়েস নাম্বারের আলাদা কোনো ফিল্ড আমাদেরকে দেয়নি। যদি এখানে ইনভয়েস নাম্বারের আলাদা কোনো ফিল্ড দিত, তাহলে আমরা এটা কাস্টম একটা ইনভয়েস নাম্বার দিয়ে দিতে পারতাম এই জায়গায়। যেহেতু নাই, সেহেতু আমাদের যেটা আছে এটাই থাকলো। এরপরে আমরা আসি প্রোডাক্টে। প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের প্রথম প্রোডাক্ট তারা দিয়েছিল লিভেন, লিভেন লিভেন, এটা আমরা লিখি, লিখলে আমাদের ওই আইটেমটা চলে আসবে। আমরা এই প্রোডাক্টে এখানে ক্লিক করতেছি, করার পরে এখানে আমরা ধরেন এল ই ভি, লিভেন কম্প্রেসর নেবুলাইজার, এটা হচ্ছে আইটেম। আমরা সিলেক্ট করলাম। আমরা চাইলে প্রথমত সবগুলো আইটেম হয়তো ক্লিক করে সিলেক্ট করে আসতে পারি। তো আর হচ্ছে আমাদের যখন একটা আমরা এখানে ক্লিক করব, সাথে সাথে আরেকটা এখানে রো অন হয়ে যাবে, তো অ্যাক্টিভ হয়ে যাবে, যাতে আমরা নতুন কোনো আইটেম এখানে এন্ট্রি দিতে পারি। তো নেক্সট আমাদের ছিল কি, বিপাপ সিস্টেম। তো এটা আমরা একটু এখানে দিয়ে দেই, এই যে বিপাপ সিস্টেম বিএমসি। তো এরপরে হচ্ছে আমাদের নেক্সট আরেকটা আইটেম হচ্ছে কি, ফুকুদা, এটা আমরা একটা দিয়ে দিচ্ছি, এফ ইউ, এই যে এইটা। তারপরে হচ্ছে আমরা নেক্সট আরেকটা আইটেম নিচ্ছি, আরেকটা আইটেমের নাম ছিল হচ্ছে আরবিসি গ্লুকো। ঠিক, আমরা আরবিসি 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 গ্লুকোচেক অ্যাক্টিভ, এই আইটেমগুলো আমরা যেহেতু ক্রিয়েট করেছিলাম, সেজন্য আমরা এখানে পেয়েছি। তো এরপরে আমরা একটু কোয়ান্টিটিটা দেখি, এখানে প্রথম 10, তারপরে 5 5 20, এইভাবে আমরা এখানে দিলাম। এইটা দিলাম হচ্ছে 10, এটা দিলাম হচ্ছে 5, এটা দিলাম 5, এইটা দিলাম হচ্ছে 20। কোয়ান্টিটি দেওয়ার পরে আমাদের যেহেতু ডিফল্ট আমাদের একটা প্রাইস দেওয়া ছিল এই আইটেমের সাথে, এই কারণে আমাদের প্রাইস গুলো এখানে অটোমেটিক চলে আসছে। এরপরে হচ্ছে ট্যাক্সের অপশন, আমরা এখানে ট্যাক্সে ক্লিক করলাম, করার পরে এটা ছিল 10%, এটা তারা বলছে ট্যাক্স এক্সাম্পটেড, আমরা এই যে 0% দিয়ে দিলাম। আর এটাও ট্যাক্স 10, এটাও ট্যাক্স 10। আমাদের কমপ্লিট ধরে আমরা যে লাস্টের ঘরটা আছে, আমরা চাইলে এটা ডিলিট করে দিতে পারি এখান থেকে, আর না দিলেও আপনার যখন এটা কিছু থাকবে না, তো অটোমেটিক সিস্টেম এখানে ও কিছুই নিবে না, অটোমেটিক সিস্টেম এটা আসবে। এটা আমাদের মোটামুটি একটা ফরম্যাটে যে সেলসের যেটা বাকিতে সেলস, ঠিক আছে, অর্থাৎ এই সেলসটা করার পরে আমাদের সানডে ডেটার্সে একটা ব্যালেন্স জমা হবে, পার্টি ব্যালেন্স জমা হবে, পরবর্তী সময় আমাদেরকে রিসিভ করতে হবে। এর বাইরে আরো সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো আমরা দেখব। এই সেলসটা যখন আমরা এখানে জেনারেট করলাম, করার পরে তো এখন আমাদেরকে বলছে যে এই সবগুলাতে 5% ডিসকাউন্ট আছে। তো আমরা এখানে 5% ডিসকাউন্ট দিয়ে দিলাম। এখন এটা আমরা চাইলে এখানে দুই ভাবে ডিসকাউন্ট দেওয়া যায়, একটা হচ্ছে আমরা ডাইরেক্ট যদি পার্সেন্ট দিই, তো পার্সেন্ট অনুযায়ী এটা ক্যালকুলেশন হয়ে যেতে পারে। আর যদি আমরা অ্যামাউন্ট দিতে চাই, সেক্ষেত্রে আমাদের এই যে ডিসকাউন্ট ভ্যালু যদি এটা করে দেই, তাহলে এখানে আপনি যে কোনো 100 দিলাম, তো ওই $100 আমার মাইনাস দেখাবে, ঠিক আছে। তো আমরা এখানে যেহেতু পার্সেন্টেজ আসছে, আমরা পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি 5%। এরপরে আমাদের এখানে যে তথ্যগুলো আসছে সেটা হলো যে
10% ট্যাক্স আসছে হলো এইটা, তারপরে কাস্টম ট্যাক্স 0%, এটা নীল আসছে, এটা কোনো ব্যালেন্স নাই। আর হচ্ছে যদি ধরেন এমন হয় যে আমরা যখন এই এই যে যে সেলসটা, এই সেলস যখন আমরা জেনারেট করতেছি, করার সময় পার্টি আমাকে একটা অ্যামাউন্ট দিল, ঠিক আছে, সে অ্যাডভান্স হিসাবে, সেইটা আমরা চাইলে এখানে দেখাই দিতে পারি যে সে আমাকে এত অ্যাডভান্স দিয়েছে। এইটা হলো সেইটার অপশন। তো আমরা এখানে মূলত কোনো অ্যাডভান্স রাখতেছি না, তো আমরা যেভাবে আছে এইভাবে আমরা এখানে এটাকে কমপ্লিট করতে চাই। আর এখানে হচ্ছে আপনার মেসেজ অন ইনভয়েস, ইনভয়েসে আপনার একটা মেসেজ থাকতে পারে, বিভিন্ন ধরনের মেসেজ থাকতে পারে। আমরা তারপরে মেসেজ অন স্টেটমেন্ট, স্টেটমেন্টে মেসেজ আর ইনভয়েসে মেসেজ, মানে হলো ইনভয়েসের যে ফরম্যাটটা, সেই ইনভয়েসের মধ্যে আপনার এই মেসেজটা যাবে। আর স্টেটমেন্ট অফ সরি মেসেজ অফ স্টেটমেন্ট হবে হচ্ছে যে এই যে যে পার্টি, এই কার্লোস পারগা, এই যে যে পার্টি ব্যক্তি, এর যত ট্রানজেকশন আছে সেই ট্রানজেকশনের ক্ষেত্রে কোনো মেসেজ যদি আমরা ডিফল্ট এখানে সেট করে দিতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখানে মেসেজ সেট করে দিতে পারি। আর যদি ইনি আমাদের কোনো সেলস অর্ডার দিয়ে থাকে, যেটা হচ্ছে তার ভাষায় পারচেজ অর্ডার, তো সেই পারচেজ অর্ডার আমি চাইলে পিডিএফ আকারে এখানে অ্যাটাচমেন্ট করে, অ্যাটাচমেন্ট করলে আমাদের এখানে অ্যাটাচমেন্টের অপশন আসবে, আমি চাইলে এখান থেকে অ্যাটাচমেন্ট দিয়ে দিতে পারি। আর ধরেন আমাদের এই ইয়াতে আমাদের যে এখান থেকে ধরেন এই যে কাস্টমার ইনভয়েস, এইটা সে আমাদেরকে দিছে, এটা চাইলে আমি এখানে সিলেক্ট করে ওপেন করে দিলে এটা অ্যাটাচমেন্ট হিসেবে ওই পার্ট, মানে যখন আমরা মেইল টেল করবো তখনই অ্যাটাচমেন্ট হিসেবে এটা চলে যাবে। তো এটা হলো টোটাল ইনভয়েসের একটা সিস্টেম। যখন আমাদের এটা প্রপারলি ভাবে সবকিছু মেনটেন করে ফেলবো, আমরা এখানে ধরেন যে প্রোডাক্টের এখানে একটা লিখে দিলাম, প্রোডাক্ট ওয়ারেন্টি 6 মান্থস, এরকম একটা কিছু ধরেন একটা মেসেজ আমাদের থাকলে আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা সেভ এন্ড ক্লোজ যদি দেই, এটা আমরা দুই ভাবে করা যায়। এখানে যদি আমাদের এই যে পয়েন্ট আছে, পয়েন্টে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন সেভ এন্ড নিউ, মানে একাধিক ইনভয়েস যদি আমাদের সামনে থাকে যে আমার আরো 10-20টা ইনভয়েস করতে হবে এখন, তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত, সেভ এন্ড নিউ করা উচিত। তাহলে এটা আমার সেভ হয়ে গেল, নতুন আবার এখানে ক্রিয়েট করতে পারলাম। সেভ এন্ড সেন্ড, সেভ এন্ড সেন্ড মানে তো আমরা বুঝতেছি এটা সেভ হয়ে যাবে, সাথে সাথে তার মেইলেও এটা চলে যাবে। মেইল তো এখানে অলরেডি আছে, এই যে এখানে এই মেইলে চলে যাবে। তারপরে হচ্ছে আপনার এখানে ক্লিক করলে তারপর সেভ এন্ড শেয়ার লিঙ্ক, এইটার একটা লিঙ্ক তৈরি হবে, চাইলে এই লিঙ্কটা আমি কোনো একটা মেইলে পাঠিয়ে দিতে পারি। এন্ড সেভ এন্ড শেয়ার হোয়াটসঅ্যাপ, যদি আমরা হোয়াটসঅ্যাপে পাঠাইতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারি। তো এভাবে আমরা সেভের অনেকগুলো অপশন আমাদের এখানে আছে, আমরা এখান থেকে সেভ এন্ড ক্লোজ এই অপশনটা দিচ্ছি আপাতত, ঠিক আছে। সেভ এন্ড ক্লোজ দেওয়ার আগে আমরা যদি এখান থেকে আরেকটা জিনিস দেখি, যে আমার যে এই যে ইনভয়েসটা আমি তৈরি করলাম, এখন এই ইনভয়েসটাকে আমরা যখন কোম্পানি সেটিং করেছিলাম, আপনাদের খেয়াল আছে, তখন আমরা একটা ডিজাইন ক্রিয়েট করেছিলাম। সেই ডিজাইন অনুযায়ী যদি আমরা এইটাকে এই যে যে ইনভয়েসের ডিজাইনটা চেঞ্জ করতে চাই, যে কোন ডিজাইনে আমরা দিচ্ছি, তো সেক্ষেত্রে এইখান থেকে আসার পরে আমরা এই যে কাস্টমাইজ যে অপশন আছে, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের অনেকগুলা এখানে আপনার কলাম শো করতেছে। এখানে কি কি আছে, একটা আছে হচ্ছে প্রোগ্রেস ইনভয়েসিং অপটিমাইজ টেমপ্লেট, মানে এটা অটোমেটিক যেটা আছে সেটা দিচ্ছে। তারপরে নিউ ইনভয়েস নামে আমরা কিন্তু একটা টেমপ্লেট তৈরি করেছিলাম, আপনাদের হয়তো খেয়াল আছে। তো আমরা যদি এটা ক্লিক করি তাহলে নিউ ইনভয়েসের টেমপ্লেট যেটা সেইটাতে চলে যাবে। আবার নিউ ইনভয়েস টেমপ্লেট 2 নামে আরেকটা আমরা বানাইছিলাম, তো চাইলে এটাও আমরা দিতে পারি। তো ইনভয়েস টেমপ্লেট গুলা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের খেয়াল থাকার কথা, আর যদি খেয়াল না থাকে সেক্ষেত্রে আমরা প্রয়োজনে আবার দেখাই দিব, সমস্যা নাই। এখান থেকে আমরা যদি নিউ ইনভয়েসে যাই, ইনভয়েসে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে প্রিন্ট অর প্রিভিউ এই অপশনে আসি, আমরা এখানে প্রথমত ইনভয়েসের যে প্যাটার্নটা সেটাকে সিলেক্ট করলাম, করার পরে প্রিন্ট এন্ড প্রিভিউ এই অপশনে আসলাম, আসার পরে প্রিন্ট অর প্রিভিউ এই অপশনে যদি আমরা ক্লিক করি, আমাদের এটা প্রথমত ইনভয়েসটা সেভ হইলো।
সেভ হওয়ার পরে এই যে আমাদের ফরম্যাট, এই ফরম্যাটটা আমরা দাঁড় করাইছিলাম, আমরা দেখছিলাম যে এটাকে কিভাবে নাম বাদ দেওয়া যায়, তারপরে কালার চেঞ্জ করা যায়। এই ফরম্যাটে আমাদের এটা তৈরি হয়েছে, ঠিক আছে। তো এখন চাইলে আমি আবার এই পিডিএফটাকে আমরা এক কাজ করতে পারি, এটাকে আমরা ডাউনলোড করে রেখে দিতে পারি। যদি ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমাদের এই জায়গাতে অনেকগুলো অপশন আছে, আমরা এইখানে যদি ক্লিক করি সেভে আসবে। তো আমরা চাইলে এটাকে আমাদের যে ফোল্ডার আছে এই ফোল্ডারের মধ্যে আমরা এটা একটা বিল এটা ক্রিয়েট করে রাখতে পারি, ইনভয়েস। ইনভয়েস ধরেন 01 দিয়ে রাখলাম, অথবা এটার নাম্বার ছিল একটা, নাম্বারটা কত ছিল, 1002, ইনভয়েস 1002। এটা পিডিএফ আকারে সেভ হচ্ছে, আমরা এখানে সেভ দিয়ে দিলাম। তো আমরা এভাবে আবার অন্য কোনো টেমপ্লেট যদি আমরা নিতাম, আমরা এখান থেকে এই যে ডাউনলোড, এখান থেকে আমরা সেভ দিছি, এখান থেকেও ডাউনলোড দেওয়া যেত, আমরা এখান থেকে কেটে দিচ্ছি বা এখান থেকে ক্লোজ করে দিলাম, আমাদের এখানে কিন্তু আছে সেটা। এখন যদি আবার আমরা এখান থেকে আবারও কাস্টমাইজ অপশনে যাই, যাওয়ার পরে ধরেন আমরা এই যে মাই ইনভয়েস টেমপ্লেট 2 যেটা আছে এটাতে একটু যেয়ে দেখি দিয়ে আমাদের আসলে কি টেমপ্লেট ক্রিয়েট করা আছে। প্রিন্ট এন্ড প্রিভিউ আসলো, হ্যাঁ এই যে আসতেছে দেখেন, এখানে ওপেন হবে ওই ফরম্যাট দিয়ে। তো এইটা আবার একটু ভিন্ন ফরম্যাট আছে, এভাবে আমরা আরেকটা ফরম্যাটে তৈরি করেছিলাম, একটু অগোছালো আছে, আমরা আপাতত এটা নিচ্ছি না। তার মানে এখান থেকে আমরা চাইলে আবার এখান থেকে যদি আমরা চাই যে নতুন কোনো একটা স্টাইল ক্রিয়েট করব সেটাও কিন্তু পসিবল। এখান থেকে আমরা যদি কাস্টম থেকে এডিট কারেন্ট বা নিউ স্টাইলে ক্লিক করি, তখন আমরা এই যে স্টাইল জেনারেট করার যে ঘর সেই ঘরে এই যে চলে আসলাম এই জায়গাটাতে। এই যে এখানে যদি আমরা ক্লিক করি তো এই যে আমাদের অনেকগুলো ডিজাইন ছিল, চেঞ্জ টেমপ্লেট দিলে আমাদের ওই টেমপ্লেটে চলে আসবে। এখান থেকে আমরা চাইলে টেমপ্লেটটা পরিবর্তন করে নিতে পারি। চাইলে আমরা এখান থেকে এই যে লোগোটা আমাদের এখন দেখাচ্ছে না, আমরা শো লোগো দিলে এখানে লোগো শো করবে। তারপরে হচ্ছে আমরা চাইলে এখানে ছোট বড় করে দিতে পারি, এরপরে ডাইনে বামে চেঞ্জ করতে পারি। এরপরে হচ্ছে এইটার ফিল্ডের যে কালার, সেই কালার যদি আমাদের অন্য কোনো কালার দেওয়া প্রয়োজন হয় সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো এগুলো তো আমরা আগেই দেখেছি। এরপরে এখানে সেটিং গুলো কিন্তু আমরা সবই আগে দেখছিলাম। তাইলে এইটাকে আমরা নতুন একটা করে এটা সেভও রাখতে পারি। এখানে আমরা একটা নাম দিয়ে দিলাম নিউ ইনভয়েস ডিজাইন 2 দিয়ে যদি আমরা এটাকে আপনার ডান দিয়ে দিই, তো সেক্ষেত্রে এটা এই টেমপ্লেটটা আমার সেভ হয়ে গেল, প্লাস এই ইনভয়েসটাও আমার ওই ফরম্যাটে চলে আসলো। এখন আমরা যে আমরা যে ইনভয়েসটা এই মাত্র ক্রিয়েট করলাম সেই ইনভয়েসটা আমাদের কোথায় আছে, কিভাবে আছে, আমরা একটু সেটা যদি একটু খোঁজার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে এই যে সেলস অপশনে। আমরা যদি সেলসে ক্লিক করি, করার পরে তো এখানে যে অল সেলস, এই অল সেলস এর ভিতরে আমাদের সব সেলস গুলা শো করবে। দেখেন আমরা এখানে আমাদের এই যে দেখেন আমাদের সামারিটা এখানে কিছু পরিবর্তন হয়েছে, আমাদের এখানে ইনভয়েসে কোনো কিছু শো রিসেন্টলি পেইড। আচ্ছা এইটা আমাদের যেহেতু আসছে হচ্ছে আপনার একটা পিরিয়ডের ভিত্তিতে, যার কারণে এখানে আমাদের রিসেন্টলি কোনো ইয়ে দেখাচ্ছে না। আমরা এখানে যদি আমাদের দেখেন আমরা যে সেলসটা এইমাত্র করলাম সেই সেলসটা কিন্তু এখানে দেখাচ্ছে না। এর পিছনে কারণ হচ্ছে যে আমাদের এইখানে হচ্ছে লাস্ট 12 মান্থস আমাদের এখানে শো করতেছে, বাট আমাদের যেই অর্ডারটা ছিল বা আমাদের যে ইনভয়েসটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই ইনভয়েসটা ছিল হচ্ছে আমাদের 2022 সালে, যার কারণে আমাদের এই পিরিয়ডের আগে কিন্তু এই ইনভয়েসটা, যার কারণে এখানে শো করতেছে না। যতটুকু সে শো করতেছে সেটা হচ্ছে আমাদের আমরা গত ক্লাসে যতটুকু প্র্যাকটিস করেছিলাম সেটা যেহেতু আমরা কারেন্ট ডেটে করেছিলাম, যার কারণে কারেন্ট ডেটে ওটা শো করতেছে, কিন্তু আমরা 2022-এ যেটা করছি ওইটা আমাদের এখানে শো করতেছে না। তো সেটা যদি আমাদেরকে দেখতে হয় সেক্ষেত্রে আমরা অল ট্রানজেকশন যদি আমরা এইখানে ক্লিক করি, ক্লিক করার পরে ধরেন আমরা এখান থেকে ইনভয়েস ক্রিয়েট করেছিলাম, আমরা এখানে ন্যারো ডাউন করে দিতে পারি। আমরা ইনভয়েস দিলাম, ইনভয়েস দেওয়ার পরে আমরা এরপরে এখান থেকে
দেখি আমাদের পিরিয়ড কোথায় আছে। আমরা যদি অল দিয়ে দিই, তো দেখেন আমাদের অলটা চলে আসছে। কি আসছে এখানে? আমাদের এই যে আপনার 24 সালে যে ইনভয়েস ছিল, এটা আমরা যেহেতু ইনভয়েস দিয়ে সার্চ করছি, যার কারণে কার্লস পার্গা নামে যে ইনভয়েস আছে সেটাও আসছে, আবার হচ্ছে জেমস ক্লাইন্টন, এটা যেটা আগে করেছিলাম গত ক্লাসে, সেটাও এখানে আসছে। এটা আমাদের যেহেতু ক্লিয়ার হয়ে গেছে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা না। আমরা যেটা এখন ক্রিয়েট করলাম 13/2/2022 ইনভয়েস, এই ইনভয়েসটা আমাদের সামনে এই যে চলে আসছে। এখন আমরা আমাদের এই রিপোর্ট গুলো দেখার জন্য আমাদেরকে এইখানে আপনার বিভিন্ন ভাবে সার্চ করে আমরা দেখতে পারি। আমরা এখানে হচ্ছে আপনার কি ধরে আমরা অল ট্রানজেকশন, ইনভয়েস, এস্টিমেট, ক্রেডিট নোট, সেলস রিসিপ্ট, তারপরে আনবিল্ড ইনকাম, তারপর হচ্ছে মানি রিসিপ্ট, এরপর হচ্ছে রিসেন্টলি পেইড। এইভাবে আমরা এই এই ঘরটাকে সিলেক্ট করতে পারি। আর ডেট অনুযায়ী আমরা এখানে একটা হচ্ছে কাস্টম বিভিন্ন ধরনের ডেট দিয়ে আমরা করতে পারি। তারপরে এখানে যে ফরম্যাট গুলো আছে এই অনুযায়ী আমরা সার্চ করতে পারি। আর একদম সব যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে অল দিয়ে দিলে সবগুলা চলে আসবে। চাইলে এখান থেকে আমরা পার্টি ধরেও আপনার সার্চ করতে পারতাম। আমরা যদি এই যে কার্ডস পার্গো দিতাম, তাহলে আমাদের এই একটা বিলি আমাদের এখানে শো করতে হতো। এভাবে আমাদেরকে সেলস আপনার সার্চ করতে হবে, সার্চ করে বের করতে হবে। কারণ এখন আমাদের 2, 4, 5টা সেলস আমরা এই কারণে খুব ইজিলি এখানে খুঁজে পাচ্ছি। বাট যদি আমাদের এখানে শত শত ইনভয়েস থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সার্চিং অপশনটা খুব বেশি কাজে দিত। তো এই ছিল আমাদের ইনভয়েস এবং ইনভয়েস করার সিস্টেম। এখন আমাদের এই যে ইনভয়েসের যে ফরম্যাটটা, সেটাতে আমরা যদি যাই, তো আমরা দেখব যে এখানে ধরেন আমাদের এইটা 1 মাস পরে আমরা বা 2 মাস পরে, যেহেতু 60 দিন সে সময় নিছে, আমরা এক কাজ করতে পারি যে এখানে আমরা একটা অ্যামাউন্ট রিসিপ্ট দেখাইতে চাচ্ছি। এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে 10/3/10/22, 10 মার্চ 2022 আমরা 80% এখানে রিসিপ্ট দেখাবো। তো রিসিপ্ট দেখানোর জন্য আমরা আমরা কোন অপশনে যাব? আমরা এখান থেকে আমরা প্রথমত এখানে আসলাম। আসার পরে আমরা যদি এই নিউ অপশনে ক্লিক করে আমরা এখান থেকে রিসিপ্ট পেমেন্ট এই অপশনে যাই। রিসিপ্ট পেমেন্টের কাজই হচ্ছে যে যখন আপনি বাকিতে সেল করবেন, সেই টাকাটা যখন আপনি রিসিভ করবেন, তখন আমরা এই রিসিপ্ট পেমেন্ট ভাউচারের মাধ্যমে রিসিভ করব। তো আমরা যদি রিসিপ্ট পেমেন্ট এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদেরকে অপশন দিবে। এই যে হচ্ছে আমাদের অপশন। তো আমাদেরকে ধরেন এখানে আমাদের কত ডেট দিলাম? আমরা দিলাম 10 মার্চ 2022 এটা রিসিপ্ট দেখাবো। তো আমরা এখান থেকে পেমেন্ট ডেট, আমরা এখান থেকে মার্চে চলে যাচ্ছি। মার্চের 10 তারিখ, 2022 সাল মার্চের 10 তারিখ, এটা হচ্ছে ডেট। পার্টির নাম হচ্ছে কার্লোস পার্গা। এরপরে তার যে তথ্য, এগুলো আমাদের চলে আসলো। আসার পরে তো আমাদের এখানে কিন্তু তার যে বিলটা আছে, এটা আমাদের কাছে চলে আসলো। যেহেতু আমরা ইনভয়েস করেছি, ইনভয়েসের পেমেন্টটা আমরা এখনো করি নাই। এই যে ডেটে ওই ভদ্রলোকের যা আমাদের হচ্ছে বিল, মানে বিল আছে তার তার কাছে যে বিলগুলো আমরা পাবো, সেই বিলটা আমরা এখানে কিন্তু পেয়ে গেলাম। তো এরপরে হচ্ছে আমরা এখানে আপনার হচ্ছে এখানে আমরা এইভাবে একটা করতে পারি। আমরা এটা একটু আগে দেখাই, তারপরে অন্য আবার আরেকটা সিস্টেমে আমরা যাব, অসুবিধা নাই। তো এখান থেকে আমরা পেমেন্ট মেথড, সে আমাদেরকে কি দিচ্ছে, ধরেন আমরা আমাদেরকে সে চেক দিচ্ছে। চেকের নাম্বার হচ্ছে এভি, এইটা হচ্ছে চেকের নাম্বার। এরপর হচ্ছে আমাদের এই চেকটা আমরা কোন ব্যাংকে জমা দিচ্ছি, এখানে আমরা ক্লিক দিতে পারি। ক্লিক দিয়ে এখানে আমাদের যতগুলা ব্যাংক আছে, সেই ব্যাংকগুলা শেষ মানে শো করতেছে। এরপরে আমাদের এখানে হচ্ছে আরেকটা জিনিস এখানে আমাদের শো করতেছে, সেটা হচ্ছে আনডিপোজিটেড ফান্ড। ধরেন সে আমাকে চেক দিছে, বাট আমি এটাকে ব্যাংকে এখনো জমা দেই নাই। এরকম যদি হয় যে আমি কবে জমা দিব, সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু আমি এখন চেক পেয়েছি, আমি আমার এটাকে চেকে রিসিভ দেখাবো। তো সেক্ষেত্রে আমরা এই যে আনডিপোজিটেড ফান্ডে রিসিভ করতে পারি।
তো এরপরে আবার এটাকে আমাদের ক্লিয়ার করতে হবে, যখন আমরা ব্যাংকে জমা দিব তখন আবার সেই আনডিপোজিট থেকে আমাদের ব্যাংকে ট্রান্সফার করে নিতে হবে। তো সেটা আমরা পরবর্তী সময় দেখব। এখন আমরা দেখলাম যে আমরা চাইলে কি কি করতে পারি। একটা হচ্ছে আমাদের রিসিভ করার যে মেথড গুলা, সেই মেথড গুলা ক্যাশ, চেক, ক্রেডিট কার্ড অথবা ডিরেক্ট ডেবিট, এই কয়টা বিষয় দিয়ে আমরা এখানে মানে রিসিভ করতে পারি। আর যেহেতু আমরা চেক দিচ্ছি সেহেতু আমরা রেফারেন্স নাম্বার হিসেবে চেক নাম্বারটা দিয়ে দিতে পারি। আর হচ্ছে ডিপোজিট টু মানে হচ্ছে আমি এর কালেকশনটা রিসিভ করে আমি কোথায় জমা রাখতেছি। তো আমার চেকটা যদি আমরা আমাদের যে ব্যাংকগুলো আছে ডিরেক্ট যদি আমরা সেই ব্যাংকগুলোতে জমা দিতাম, সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে ব্যাংক দিয়ে দিতে পারতাম। আর যদি আমাদের হাতে চেক জমা থাকবে এরকম সিচুয়েশন হয়, সেক্ষেত্রে আমরা আনডিপোজিটেড ফান্ডে রেখে দিব, এরপরে আমরা এখান থেকে ব্যাংকে ট্রান্সফার করবো। তো আনডিপোজিটেড ফান্ডে রাখলাম, রাখার পরে আমাদের টোটাল বিলটা হচ্ছে 5,234 টাকা। তো সেক্ষেত্রে আমরা এখানে ধরেন এইটা এখানে আমরা প্রথমত $2,000 আমরা এখানে রিসিভ করতেছি। আমরা বিভিন্ন ভাবে এটা যদি আমরা টোটাল পেমেন্ট করে দেয় সে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ক্লিয়ার পেমেন্টে ক্লিক করলে এখানে টোটাল ব্যালেন্সটা চলে আসবে, এইখানে ব্যালেন্সটা অটোমেটিকলি এখানে নিয়ে এখানে চলে আসবে যদি টোটাল দেয়। আর যদি কোনো ব্যালেন্স দেয় সেক্ষেত্রে আমরা ব্যালেন্স এখানে শো করলে এই পেমেন্টেও ওইটাই শো করতেছে। আবার এখানে আমরা যদি আমরা একটা জিনিস একটু দেখি, যদি এখানে পার্সেন্ট দিয়ে দিই তাহলে আসে কিনা। 80%, না এখানে পার্সেন্ট শো করবে না, আমরা এখানে $2,000 দিলাম। দেওয়ার পরে আমরা মেমোতে যদি কোনো এই যে রিসিপ্ট পেমেন্ট যে ভাউচারটা তৈরি হচ্ছে, এই ভাউচারে যদি আমরা কোনো নাম্বার বা কোনো ইনভয়েস এখানে নোট, এই যে নোট হিসেবে আসছে, নোট আমরা দিতে চাই, দিয়ে এরপরে অ্যাটাচমেন্ট করার প্রয়োজন হলে অ্যাটাচমেন্ট দিতে পারি। আর না হলে যেহেতু আমাদের এই ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন নেই এই জন্য আমরা দিচ্ছি না, তবে এখানে আমরা এই কাজগুলো করে নিতে পারি। আর এরপরে যদি আমি এখানে সেভ এন্ড ক্লোজ দিয়ে দেই, তো আমাদের এই একটা পেমেন্ট রিসিভ হয়ে গেল। আমরা এবার যদি আহ আমরা এবার যদি হচ্ছে আপনার কাস্টমারে আসি, কাস্টমারে আসার পরে আমরা এইখানে সব কাস্টমার আমাদের আছে, আমরা কোনো একটা কাস্টমারের এই যে কার্লস পার্গা, কার্লস পার্গায় ইনি আমাদেরকে একটা বিল আমাদের কাছে আমরা পাবো তার কাছে 3,232, ওই $2,000 যেটা এইমাত্র পেমেন্ট করলো আমাদের কাছে। তার কাছে আমাদের পাওনা ছিল যে $5,000। এখন সে যেহেতু আমাদেরকে একটা অ্যামাউন্ট দিয়ে দিছে, যার কারণে $3,234 এখন বকেয়া দেখাচ্ছে। তো আমরা চাইলে এটাকে আমরা রিপোর্টটা দেখতে পারি। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এই যে এখানে ক্লিক করি, করার পরে আমরা তার থেকে আসলে কি কি স্টেটমেন্ট নিতে পারি। দেখেন এখানে আমাদের কি কি আছে, সেন্ড রিমাইন্ডার, তারপর হচ্ছে ক্রেডিট এস্টিমেট, তারপর ক্রিয়েট এস্টিমেট, ক্রিয়েট ইনভয়েস, ক্রিয়েট সেলস রিসিপ্ট, ক্রিয়েট এস্টিমেট, মেক ইনভয়েস। মানে হলো যে যতটুকু আমাদের পাওনা আছে সেই বিষয়গুলো আমরা এখানে সমাধান করতে পারি। তো এরপরে আমরা এখান থেকে আপনার যে টাকাটা এখন পাওনা আছে, আমরা যদি এই টাকাটা আবার রিসিভ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা যদি এইখানে আমরা এই পার্টিতে যে যাওয়ার পরে যদি এখানে রিসিভ পেমেন্ট অপশনে আসি, তারপর এখান থেকেও আমরা কিন্তু রিসিভ করতে পারবো। এখান থেকে আমরা ক্লিক করতেছি, দেখেন রিসিভ পেমেন্ট আমরা বিভিন্ন ভাবে করা যায়। আমরা এটা আসবে, আসার পরে এখানে ওই সেই ফিগারটাই কিন্তু আসছে, মানে সেই অপশনটাই আসছে, আমাদের অরিজিনাল অ্যামাউন্ট এখানে শো করতেছে, সেই ইনভয়েসটা যে ইনভয়েসের এগেনস্টে আমরা $2,000 রিসিভ করেছিলাম। তো সেই ইনভয়েস নাম্বার এখানে শো করতেছে, ডেট এখানে শো করতেছে, টোটাল বিল কত ছিল সেটাও আমাদের এখানে শো করতেছে $5,234। এবং ওপেন ব্যালেন্স মানে হচ্ছে যে সে যে $2,000 পেমেন্ট করেছে, তারপরে তার কাছে আমার পাওনা আছে $3,234.50, এইটা। এখন চাইলে আবার আমি আরেকটা ডেটে, এটা যেহেতু আগের একটা ডেটে আমরা এটা নিয়েছি, পরবর্তী আরেকটা ডেটে আমরা এটা যদি রিসিপ্ট দেখাই, তো মার্চের ধরেন আমরা 31 তারিখে রিসিপ্ট দেখাইলাম। পেমেন্ট মেথড আমরা এটাকে চেক দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা দিলাম হচ্ছে
চেক নাম্বার, একটা চেক নাম্বার এখানে আমরা দিয়ে দিলাম। আর এটা আমরা ডাইরেক্ট ব্যাংকেও সরাসরি ডিপোজিট দেখাই দিতে পারি। ধরেন এফসিএমবি ব্যাংক ইউকে লিমিটেড, এটা আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে সে যদি টোটাল বিলটা আমাকে পেমেন্ট করে দেয়, তো এখানে টোটাল বিলটা কিন্তু আমাদের শো করতেছে। করার পরে এখানে ক্লিয়ার পেমেন্ট দিলেও এই ফিগারটাই আসবে, কোনো চেঞ্জ আসবে না। আসার পরে যদি আমরা এখান থেকে সেন্ড এন্ড সেভ এন্ড ক্লোজ দিয়ে দিই, তো আমাদের কিন্তু এই যে আপনার হচ্ছে যে সেলসটা আমাদের ছিল, সেই সেলসটা কিন্তু আমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। তো এখন আমরা যদি এই যে অল সেলসে যাই, অল সেলসে যাওয়ার পরে আমাদের এই জায়গাটাতে আমরা আবার একটু সার্চ করি। আমাদের এই যে এই ভদ্রলোকের যে বিলটা ছিল দেখেন, সেই বিলটা কিন্তু 5200 টোটালটা আমাদের এখানে পেইড দেখাচ্ছে। টোটালটা কিন্তু আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরে আমরা এটাকে আসলে কি কি আর করতে পারি আমরা একটু দেখি। তো আমরা এই যে যদি এই পয়েন্টে আসি, আসার পরে এখানে চাইলে তার বিলটা আমরা এখানে ভিউ এডিট করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, তাকে কোনো মেইল পাঠাতে পারি, তারপর হচ্ছে ইনভয়েসের লিঙ্কিং এগুলা করতে পারি, আবার চাইলে ডিলিটও করে দিতে পারি ইনভয়েসটা। এরপরে হচ্ছে আমরা যদি এইখানে সেটিংস অপশনে যাই, তো সেটিংস অপশনে আমাদের এই যে কোন কোন কলাম আমরা দেখতেছি, যদি আমরা ডিউ ব্যালেন্স মানে এই এই যে শোটা আমাদের নাম্বার শো করতেছে, এই যে নাম্বার, তারপর হচ্ছে কাস্টমার, কাস্টমার শো করতেছে, তারপর এখানে স্ট্যাটাস, এই যে স্ট্যাটাস শো করতেছে, তারপর হচ্ছে টাইপ, মানে আমরা যেগুলো জিনিসগুলো দেখতে চাই সেগুলো আমরা এখানে ক্লিক করলে এখান থেকে আমরা এগুলো নিয়ে আসতে পারি। তারপরে হচ্ছে আমাদের এখানে আরো অনেকগুলো বিষয় আছে, তারপর প্রিন্ট করার অপশন আছে, ইত্যাদি ইত্যাদি। আমরা এখানে ক্লিক করলে মূল যে হিসাব নিকাশ তার একটা সামারি আমরা এখানে দেখতে পারবো, যে এটা হচ্ছে আপনার এখানে যদি আমরা ঢুকে দেখেন টোটাল এইটার ইনভয়েস নাম্বার ছিল হচ্ছে এইটা, এই যে ইনভয়েস যেটা, এবং সেখানে বিল ছিল $5234, ইনভয়েস ডেট ছিল এটা, ডিউ ডেট ছিল এইটা, তারপরে পার্টির নাম ছিল কার্লিস পার্গার। এরপরে হচ্ছে প্রথম ওপেন হয় হচ্ছে 13/2-এ, যেটা ইনভয়েস হয় অ্যাক্টিভিটি, ইনভয়েস অ্যাক্টিভিটি। তো তারপরে হচ্ছে আপনার 31/3-এ এসে সে আমাদেরকে একটা চেক দিছে, হচ্ছে আমার আপনার হচ্ছে পেমেন্ট রিসিভের পরে $3,234 বাকি। এই যে প্রথমটা ছিল এইটা 10/3/31, ঠিক আছে। তো এটা এরপর হচ্ছে যেহেতু আমাদের এই $2,000 আমরা তো আগে রিসিভ করলাম তাই না, 10/3-এ আসলো, কিন্তু এটা পরে শো করতেছে। পরেই কেন শো করতেছে, কারণ হলো যে আমরা এই ফিগারটা এখন আমাদের ব্যাংকে জমা দেইনি, যার কারণে এটা লাস্টে আসছে, মানে এইটা এখনো কিন্তু সমাধান হয়নি। কিন্তু আর এইটা কেন উপরে আসছে, কারণ হলো যে এই পেমেন্টটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, আমরা যে ব্যাংকে জমা দিছি সেই কারণে এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কারণে এটা আপনার উপরে চলে আসছে। তো এটা মোটামুটি হচ্ছে সিরিয়ালি আমরা এটার যে সামারি রিপোর্টটা, এই সামারি রিপোর্ট গুলো দেখতে পারি। আবার এটা ইনভয়েস যদি এডিট করা দরকার, এখান থেকে আমরা এডিটে ক্লিক করে তারপরে এডিট করতে পারি। আমাদের মোটামুটি এখান থেকে আপনার হচ্ছে ইনভয়েস, এস্টিমেট, ইনভয়েস এবং রিসিভ পেমেন্ট, এই তিনটা অপশন আমরা এখানে দেখলাম। এবার আমরা যদি ক্রেডিট নোট দেখি, তো ক্রেডিট নোটটা কি সেটা আমরা প্রথমত একটু আলোচনা করি, কারণ হয়তো আমরা অনেকে জানবো আবার অনেকে নাও জানতে পারি। ক্রেডিট নোট হচ্ছে যে আমি যে প্রোডাক্টগুলো সেল করলাম সেই প্রোডাক্ট থেকে যদি আমরা কোনো কিছু রিটার্ন কোনো কারণে নিতে হয়, হতে পারে যে কোনো একটা আইটেম নষ্ট বা হচ্ছে আপনার কোনো একটা সে ফেরত দিতে চাচ্ছে, এরকম যদি সিচুয়েশন হয় সেক্ষেত্রে আমাদেরকে ক্রেডিট নোটের মাধ্যমে সেলস রিটার্ন করতে হয়। অর্থাৎ সেলস করার পরে কোনো প্রোডাক্ট যদি রিটার্ন আসে, ব্যাক আসে, যে সে এটা রিপ্লেস যদি হইতো তাহলে আমি তো ওটার পরিবর্তে চেঞ্জ করে দিতাম, সেটা আলাদা বিষয় ছিল, কিন্তু সে আমাকে এটা মাল ফেরত দিয়ে দিবে, এরকম সিচুয়েশন হলে আমাদেরকে ক্রেডিট নোট এর মাধ্যমে ক্রিয়েট করতে হয়। আর হচ্ছে এর পরের যে অপশনটা আছে সেটা হচ্ছে সেলস রিসিপ্ট। তো সেলস রিসিপ্টটা হচ্ছে কি, ক্রেডিট নোটটা হচ্ছে আপনার রিটার্ন, আবার এখানে দেখেন রিফান্ড রিসিপ্ট একটা অপশন আছে। ক্রেডিট এখানে যেমন হচ্ছে আপনার রিসিভ পেমেন্ট, রিসিভ পেমেন্টটা কি আমরা এত সময় বলছি, ইনভয়েসটা, ইনভয়েসটা ছিল হচ্ছে আমাদের বাকিতে যদি আমরা সেল করি সেইটা ইনভয়েস করব হচ্ছে আমরা ইনভয়েসের মাধ্যমে, আর বাকি টাকা যখন আমরা রিসিভ করব সেটা হলো রিসিভ পেমেন্টের মাধ্যমে
বাকি টাকাটা রিসিভ করব। আর এস্টিমেট বলেছিলাম যে এটা আমাদের কোনো অ্যাকাউন্টেবিলিটিতে হিট করবে না। আর ক্রেডিট নোট বললাম কি, যে কোনো প্রোডাক্ট যদি রিটার্ন হয় সেক্ষেত্রে আমরা ক্রেডিট নোটের মাধ্যমে রিফান্ড করব। আচ্ছা, আমরা একটু ক্রেডিট নোটটা দেখে আসি এবং এটা ইফেক্টটা কি হয় সেটাও আমরা একটু দেখে আসি। ধরেন আমরা এই যে কার্লিস পার্গা যে আছে, এই ভদ্রলোকের কাছে আমরা যে সেলটা করেছিলাম, আমরা প্রথমত এটাকে একটু আমরা এডিট মোডে রেখে, ধরেন আমাদের বিলটা কই, এই যে বিলটা, এই বিলটাকে আমরা ধরেন এখানে রাইট ক্লিক করতেছি, করার পরে এখান থেকে ডুপ্লিকেট ট্যাব, এই ডুপ্লিকেট ট্যাবে এখানে এই জিনিসটাকে আবার একটু কপি করে এখানে রাখতেছি, ডুপ্লিকেট করে রাখলাম যাতে আমাদের ক্রেডিট নোটটা বুঝতে সুবিধা হয়। আমি যে ক্রেডিট নোট করব, তো আমি ওই পার্টির কাছে কি সেল করছি সব ইনফরমেশন তো আমার ক্লিয়ার থাকতে হবে, তা না হলে তো আমি ক্রেডিট নোট জেনারেট করতে পারবো না। তো এখন আমাদের এটা একটু ক্লিয়ার হচ্ছে। এখন যেহেতু আমার ওর কাছে লেনাদেনা সব ক্লিয়ার হয়ে গেছে, এখন কিন্তু যদি আমি আহ, আপনার হচ্ছে ক্রেডিট নোট ইস্যু করি, সেক্ষেত্রে কিন্তু তার সাথে শিউলটা আমার কাছে কিন্তু টাকা পাইতে যাবে। তার মানে হলো যে আমি $5,000 প্রোডাক্ট সেল করেছিলাম, আর সে ভদ্রলোক ঠিকই আমাকে $5,000 ফেরত দিয়ে দিছে। এখন এসে সে যখন মাল ফেরত দিবে, তার মানে সে কিন্তু যত টাকার মাল ফেরত দিচ্ছে তত টাকা আবার সে আমার কাছে পাবে। নেক্সট টাইম যদি আমি সেল করি সেটা আবার অ্যাডজাস্ট হবে। যাই হোক, এখন আমরা এই যে এখানে ইনভয়েসে আসতেছি, যে কোনো একটা ইনভয়েসে আমরা আসি, আসার পরে এখানে ধরেন এটা আমাদের কপি করা আছে, এটা থাকুক, এখান থেকে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পরে আমরা এখান থেকে যাব ক্রেডিট নোটে। তো এখান থেকে নিউ থেকে আমরা যাচ্ছি ক্রেডিট নোট। তো ক্রেডিট নোট মূলত হচ্ছে আমাদের সেলস রিটার্ন। এখন যার কাছে আমি সেল করছি তার থেকেই আমরা সেলস রিটার্ন করতে পারি, মানে লজিক্যাল যেটা। ইললজিক্যাল ভাবে তো অনেক কিছুই করা যায়, কিন্তু লজিক্যালি আপনি যার কাছে সেল করেছেন তার থেকেই আপনি সেলস রিটার্ন করবেন। ধরেন আমাদের এই কার্লিস পার্গা যে ইনি আমাদেরকে প্রোডাক্টটা রিটার্ন করতেছেন। তো এখন তার ইনফরমেশন গুলো আমরা পাইলাম। এবার হচ্ছে ক্রেডিট নোটের ডেট। তো এখানে আমরা এপ্রিলের 1 তারিখ দিয়ে দিই, যে এপ্রিলের 1 তারিখে সে মালটা আমাদেরকে রিটার্ন করতেছে। আর এখানে যদি আমরা চাই যে ওর কি তথ্য ছিল ডিটেল, যদি আমরা ক্লিক করি তাহলে ওর সব হিস্ট্রিটা এখানে চলে আসবে। তো আমরা আপাতত এখানে হিস্ট্রি নিয়ে আসতেছি না। তো এখন আমরা এখানে আসলাম, আসার পরে আমরা একটু দেখি যে এখানে সে কি কি প্রোডাক্ট আমরা তার কাছে সেল করেছিলাম। তো আমরা ধরেন এইখানে যে হচ্ছে আপনার RGB গ্লুকো চেক অ্যাক্টিভ, এইটা ধরেন যে দুইটা আমাদেরকে রিটার্ন করেছে, এটা আমরা নিচ্ছি। তো এখান থেকে আমরা এই যে এখানে ক্লিক করব, করার পরে এখানে RGB আরবিসি স্যার। আর আর RBC, রাইট, RBC গ্লুকোচেক অ্যাক্টিভ, এটা সিলেক্ট করলাম, করার পরে ধরেন এটা আমাদেরকে দুইটা রিটার্ন করেছে। দুইটা রিটার্ন করার পরে তো আমাদের এই কিন্তু ডেট এগুলো খুব সিএলসিস মানে দেখতে হবে যে আপনাকে যে ডেটে করতে বলা হয়েছে ওই ডেটেই কিন্তু আপনাকে করতে হবে। এবং এখানে আমাকে দেখতে হবে যে আমাকে সে যে রিটার্ন দিচ্ছে, এই রিটার্ন কৃত প্রোডাক্ট আমি তার কাছে সেল করেছি কিনা সেটাও কিন্তু আমার ট্র্যাকিং এ থাকতে হবে। কেন? কারণ হলো যে সে যদি অন্য জায়গা থেকে একটা নষ্ট প্রোডাক্ট নিয়ে এসে আমাকে রিটার্ন দেয়, সেটা তো আর আমি নিব না, তাই না? এই কারণে আমাদেরকে এটা একটু মানে বা ওর কাছে সেল যে ইনভয়েসটা আছে, ইনভয়েস আমাদের ওপেন রেখে তারপরে আমাদেরকে প্রপারলি ভাবে এটা মেনটেন করার চেষ্টা করতে হবে। তারপরে ধরেন আরো একটা আইটেম আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এরপরে হচ্ছে আমাদের বিপাপ সিস্টেম, এটাও ধরেন একটা আইটেম, এটা আমাদের একটা কোয়ান্টিটি আমাদেরকে ফেরত দিচ্ছে। এবং এখানে আমাদের প্রথমটা এটা 10% ট্যাক্স ছিল, এবং আরেকটা যেটা বিপাপ সিস্টেম, এটা হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড ছিল। তাহলে আমরা রিটার্নের ক্ষেত্রেও বিপাপ সিস্টেমটা আমাদের ট্যাক্স এক্সাম্পটেড থাকবে, এবং এটা থাকবে 10%। তারপরে হচ্ছে আমরা এখানে যেটা ডিসকাউন্ট ছিল, আমাদের এখানে কত ডিসকাউন্ট ছিল, 5। তো আমরা এখানে অবশ্যই সেই 5% ডিসকাউন্টও দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে যখন আমাদের এটা ক্রেডিট নোটটা ক্লিয়ার হয়ে মানে এন্ট্রি কমপ্লিট হইলো, দেন সেভ এন্ড ক্লোজ দিয়ে দিলাম আমরা। আচ্ছা, এটা আমাদের সেন্ড চলে আসছে। আমরা এখান থেকে
আমাদের যে ইনভয়েসটা চলে আসছে এখানে, আমি চাইলে এখান থেকে এইটাকেও আমরা ডাউনলোড করে নিতে পারি। আবার আমরা যদি একটু ক্যান্সেল দিই, ক্যান্সেল দেওয়ার পরে চাইলে এটা কিন্তু ডিজাইনটা এখানে না, এটা ক্রেডিট নোটে আমাদের কোনো ইয়া নাই, প্রিন্ট প্রিভিউ করতে পারবো আমরা, এটাকে কোনো আলাদা কোনো ফরম্যাটে নিতে পারতেছি না, ক্রেডিট নোটের জন্য ওখানে কোনো ইয়া নাই। আচ্ছা, এরপরে আমাদেরকে সেভ এন্ড এখানে সেন্ড আসছে, বাট মেক রেকারিং এই অপশনটা কিসের স্যার? জি মেক রেকারিং এই যে মাঝখানে একটা অপশন আছে। রেকারিং পরে দেখাবো, রেকারিং রেকারিং আরো অনেক বিষয় আছে, তো আমরা রেকারিং এ যখন আসি রেকারিংটা দেখাবো, অসুবিধা নেই। রেকারিং ইনভয়েসও আচ্ছা আমরা ঠিক আছে, জি জি ঠিক আছে স্যার। জি, হ্যাঁ হ্যাঁ। এরপরে আমরা মোটামুটি আমাদের সেলস রিটার্নটা কিন্তু চলে আসলো, আসার পরে এবার যদি আমরা এখান থেকে টোটাল ইনভয়েস, এখানে আমাদের আপনার হচ্ছে আমরা যেটা এখন করলাম, করার পরে আমরা একটু রিপোর্ট গুলাতে একটু যাই। তো আমরা এখান থেকে একটু রিপোর্টে যাচ্ছি, এখানে যে রিপোর্ট অপশন আছে, আবার কাস্টমার থেকে আমরা এখান থেকে যেতে পারি, আমরা বিভিন্ন ভাবে রিপোর্ট জেনারেট করতে পারি। আমাদের এই যে হচ্ছে আপনার কার্লেস পার্গা। তো এখন এই যে দেখেন, আমরা যে মাল দুইটা রিটার্ন নিয়েছি, রিটার্ন নেওয়ার পরে আমাদের এইখানে হচ্ছে আমাদের এই যে ব্যালেন্স মাইনাস হয়ে গেছে, মানে হলো যে একটু আগে যেটা বলেছিলাম আর কি, যেহেতু তার সাথে লেনদেন আমাদের ক্লিয়ার হয়ে গেছে, তো ক্লিয়ার হওয়ার কারণে এরপরে এসে আমরা মাল রিটার্ন দিচ্ছি, নেওয়ার কারণে কিন্তু সে উল্টা আমার কাছে আহ একটু একটা মিনিট, একটু একটু বারবার মেসেজ করতেছে। ঠিক আছে, অন্য একটা মানে ব্যাচের স্টুডেন্ট নক দিচ্ছিল বারবার, এই জন্য ইয়ে করলাম। তো আমরা এখান থেকে আহ এটা মূলত হচ্ছে পার্টির সামারি ডিটেলস, হ্যাঁ। তো এখানে প্রত্যেকটা পার্টি কার কি ব্যালেন্স আছে সেইটা আমরা শুধুমাত্র এখানে সামারি রিপোর্টটা আমরা দেখতে পারবো। এরপরে যদি আমরা এখানে টোটাল সেলস এর হিস্ট্রি পাবো আমরা এই জায়গাটাতে। তো আমরা এখানে চাইলে ইনভয়েস ডেট অল, এখানে আমরা আচ্ছা, এখানে আমরা এরপরে আমরা একটু রিপোর্টে যাচ্ছি, আমরা প্রথমত রিপোর্টে যাই। যাওয়ার পরে যদি আমরা এবার একটু ব্যালেন্স শিটে যাই, এখান থেকে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যাই। প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে গেলে আমরা এখান থেকে কোন পিরিয়ডে আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টটা দেখবো সেটা হলো একটা বিষয়। তো এখানে আমাদের অনেকগুলা বিষয় আছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের, যে হচ্ছে আপনার দেখেন, প্রথমত বলা হচ্ছে রিপোর্ট পিরিয়ড। তো বলা হচ্ছে ইয়ার টু ডেট, এখানে দিস ইয়ার টু ডেট, এই বছরের আমার একটা ডেট থেকে অন্য ডেট পর্যন্ত আমরা রিপোর্ট নিতে পারবো এখানে। তারপরে এখানে আর কি কি আছে একটু দেখি, অল ডেটস, কাস্টমস, টুডে, তারপরে বিভিন্ন রকমের আপনার অপশন আছে, আপনারা এটা বুঝবেন যে কতদিন কতদিন কোন দিকে ডানে বামে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের সিস্টেমে আপনি এখানে পিরিয়ডটা নিতে পারবেন, কারণ পিরিয়ডটাই তো হচ্ছে মেইন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের। পিরিয়ডের উপর ভিত্তি করবে আপনার কোন রিপোর্টটা আসবে কোন রিপোর্টটা আসবে না। আমরা এখান থেকে ধরেন কাস্টম দিচ্ছি, কাস্টম দিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি 2022 সাল, যেহেতু আমরা সব ট্রানজেকশন গুলো মাত্র 2022-এ করলাম। জানুয়ারির 1 তারিখ থেকে এখান থেকে আমরা মের 31 তারিখ পর্যন্ত রিপোর্টটা নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখানে কি কি দেখবো সেই অপশন গুলো এখানে আছে, ডিসপ্লে কলাম বাই, টোটাল অনলি, টোটাল অনলি দিবেন না আর বিভিন্ন ভাবে আমরা এখানে নিতে পারি, ঠিক আছে। তো টোটাল অনলিটা আমরা রাখলাম, শো নন জিরো অন অ্যাক্টিভ, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যেই হেড গুলায় কোনো ব্যালেন্স নাই সেটা কি আমরা দেখবো নাকি দেখবো না। তো আমরা যে ব্যালেন্স নাই সেটা আমরা আসলে দেখতে চাচ্ছি না, এটা এটা অফ থাক। যদি দেখতে চাই সেক্ষেত্রে এই যে ওয়ালে দিব, নন জিরো যেটা আছে এটা দিতে পারি, দিলে অনেকগুলা কলাম এখানে বেড়ে যাবে। তারপরে হচ্ছে সিলেক্ট পিরিয়ড, পিরিয়ড যেহেতু আমরা শুরুতেই দিছি, আমরা এখান থেকে আরো বিভিন্ন ভাবে পিরিয়ডের আমরা হিসাব এখানে টানতে পারি, এই যে ওয়াইটিডি 1 বছরের হিসাব, পার্সেন্টেজ হিসাব,
তো এগুলো আপনারা একটা একটা করে চেক করে দেখবেন। আমরা এখানে যেভাবে সার্চ দিচ্ছি সেটা হচ্ছে কাস্টম ডেটে আমরা 2022-এর 1 জানুয়ারি থেকে এখানে 2022 নিব। আমরা 2024 হয়ে গেছে, আমরা এখানে 2022 নিচ্ছি। 22-এর মে মাসের 31 তারিখ পর্যন্ত রিপোর্টটা নিচ্ছি, অথবা আজকের ডেট পর্যন্ত নিতে পারি। নেওয়ার পরে এখান থেকে আমরা রান রিপোর্টে ক্লিক করলে আমাদের রিপোর্টটা জেনারেট হবে। এই যে এখানে এখন আমাদের জানুয়ারি থেকে মে 2022 প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এখানে আমাদের টোটাল কি সেল ছিল, সেলসের কস্ট কি ছিল, তারপর গ্রস প্রফিট কত হয়েছে, নেট প্রফিট কত হয়েছে। যেহেতু আমরা কোনো এক্সপেন্স এখনো এখানে হিট করিনি, আদার্স যে মানে কস্ট অফ গুডস, যেটা কস্ট অফ সেলস, সেলসের এগেনস্টে আমাদের যে খরচটা সেটা আমাদের এখানে আসছে। আর আদার্স ওভারহেড কস্ট যেটা, যেহেতু আমরা কোনো ওভারহেড কস্ট এখানে অ্যাড করি নাই, যার কারণে এখানে ওভারহেড কস্টটা দেখাচ্ছে না, নীল দেখাচ্ছে। এভাবে আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টটা জেনারেট করতে পারি। তারপরে আমরা আরো বিভিন্ন ধরনের রিপোর্ট যদি দেখতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে রিপোর্ট অপশনে আসব। আসার পরে এইখানে আমরা সার্চ করে বিভিন্ন ধরনের রিপোর্ট নিতে পারি। যেমন আমাদের স্টক রিলেটেড যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা ইনভেন্টরি লিখবো, ইনভেন্টরি ভ্যালুয়েশন সামারি, ইনভেন্টরি ডিটেলস। আমরা ভ্যালুয়েশন সামারিটা যদি একটু নেই, দেখেন, তো সেক্ষেত্রে আমাদের এখানেও কিন্তু এই পিরিয়ড গুলা আছে। তো তারপরে হচ্ছে এই পিরিয়ড গুলাতে কোথায় কি হয়েছে না হয়েছে ইত্যাদি ইত্যাদি আমাদের এখানে, ওই যে স্টকটা আমাদের পরবর্তীতে সেলস আপনার ক্রেডিট নোটের মাধ্যমে যেটা আসছে সেটা আমাদের এই স্টকে ঢুকছে ইত্যাদি ইত্যাদি সবগুলা এখানে আপনারা একটু ইয়া করে আরো বেশি ডিটেলস এখানে দেখতে পারবেন। যে পিডিএফ এ, এক্সেল এ, এগুলা আমরা চাইলে এই রিপোর্ট গুলাকে বিভিন্ন ভাবে ডাউনলোড করতে পারি। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করলে এক্সেল এ নিতে পারি, পিডিএফ এ নিতে পারি, এখানে দিয়ে প্রিন্ট করতে পারি। তো মোটামুটি এখান থেকে আমরা সবগুলা রিপোর্ট দেখতে পারি। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসগুলো দেখলাম সেটা হলো যে আমরা এখান থেকে কিভাবে আমরা সেলস ইনভয়েসের মাধ্যমে সেলস করতে পারি, সেলস রিসিভ করতে পারি, সেই সাথে আমরা যদি কোনো কিছু রিটার্ন হয় সেই রিটার্নটা আমরা কিভাবে মেনটেন করব, সেই বিষয়গুলো আমরা এখানে দেখলাম। এরপরে আমরা আরো কিছু জিনিস দেখবো, সেটা হলো এটা হচ্ছে সেলস রিসিপ্ট। তো সেলস রিসিপ্টটা কি? সেলস রিসিপ্টটা হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠান আপনার ডিরেক্ট সেলস করে, ডিরেক্ট সেলস মানে যখন সেলস করতেছে, সেলস করার সাথে সাথে টাকা রিসিভ করে বিলের মধ্যে পেইড একটা সিল মেরে দেয়, এই ধরনের যে আপনার ইয়ে আছে। যেমন আপনি ধরেন এই যে হচ্ছে স্টার কাবাব হোটেলে গেলেন, যাওয়ার পরে দেখবেন যে আপনাকে একটা খাওয়া দাওয়ার পরে বিল ধরাই দিবে, ওইখানে আপনাকে পেমেন্ট করে আসতে হবে, এখানে তার বাকি বকরা কোনো সিস্টেম নাই। এরকম যারা আছে যে ডিরেক্ট সেল এবং তাৎক্ষণিকভাবে পারচেস, তাদের জন্য হচ্ছে সেলস রিসিপ্ট। তো আমরা যারা টালিতে টালিতে ক্লাস করছি, আমরা দেখছি যে এই ধরনের সেলস রিসিপ্ট অপশন কিন্তু টালিতে নাই। টালিতে শুধু আপনার ওই বাকি সিস্টেমেই সেলস করতে হয় এবং সেটাকে রিসিপ্ট দেখাই তারপরে সমাধান করতে হয়। কিন্তু কুইক বুকসে এই ফেসিলিটিসটা আমাদের আছে, যেখানে আমরা চাইলে আপনার বাকিতে যদি সেলস হয়, যে পরবর্তী সে পেমেন্ট করবে, সেক্ষেত্রে আমরা ইনভয়েস ক্রিয়েট করব। আর যদি ডিরেক্ট সেলস করি, সেক্ষেত্রে আমরা সেলস রিসিপ্ট ভাউচারের মাধ্যমে সেলস করবো। এবার যদি আমরা একটু সেলস রিসিপ্ট ভাউচারে যাই, যাওয়ার পরে আমরা এখানে একটা সেলস রিসিপ্টটা আমাদের একটা আমরা জেনারেট করি। আমরা ধরেন এখানে একটা পার্টি দিয়ে দিচ্ছি যে কার্লি রড্রিজন, নাম তো পড়াও কষ্ট, তো যাই হোক যে নাম আছে এটাই। এরপরে আমরা এখানে বিলের ডেট আছে হচ্ছে জানুয়ারির 4 তারিখ। তো আমরা এটা সরি এপ্রিলের 1 তারিখ আছে, আমরা এপ্রিলের ধরেন এটা 10 তারিখ দিয়ে দিলাম। দেওয়ার পরে যেহেতু এটা হচ্ছে আমাদের কি সেলস রিসিপ্ট, আমরা বলেছি যে সেলস রিসিপ্টটা হচ্ছে যে সে যখন আমাকে এইটা সে যখন পারচেস করবে তখনই সে পেমেন্ট করে দিবে। তার মানে হলো যে আমি এখানে তার তথ্য ফিল আপ করার সাথে সাথে সে যেহেতু পেমেন্ট করতেছে, অর্থাৎ তার পেমেন্টটা আমি কিভাবে রিসিভ করব সেটাও আমাকে এখানে বলে দিতে হচ্ছে। তো পেমেন্ট মেথড, ধরেন সে আমাকে ক্যাশ দিচ্ছে, ক্যাশ দিতে পারে, তো আমরা সেক্ষেত্রে ক্যাশে রাখতে পারি। তারপরে ক্যাশের রেফারেন্স আমরা আর কিছু রাখার দরকার নাই। এরপরে আমরা দেখি যে ক্যাশে আমাদের কোনো ক্যাশ আছে কিনা, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এখানে আমরা রিসিভ করতে পারি।
তারপরে হচ্ছে এরপরে অথবা ক্যাশ আমরা এইখানে ধরেন বিকাশে বিকাশে রিসিভও করতে পারি, ঠিক না? বিকাশে রিসিভ করতে পারি, ধরেন আমরা এই টাকাটা বিকাশে রিসিভ করব। তো আমাদের তো এখানে বিকাশ কোনো অপশন নাই। তো যদি এরকম সিচুয়েশন হয় তখন আমরা বিকাশ এখানে ক্রিয়েট করতে পারি। তো কিভাবে করব? আমরা ঠিক এখানেই যাচ্ছি, এখান থেকে আমরা ক্রিয়েট করবো, এখানে ক্লিক করতেছি, করার পরে এখানে নিউতে আমরা ক্লিক করব। তো নিউতে ক্লিক করলে আমাদের এইখানে পেমেন্ট মেথডটা চলে আসলো, আসার পরে আমরা এখানে দিয়ে দিলাম বিকাশ। তবে এটা ক্রেডিট কার্ড না অবশ্যই, এই জন্য আমরা এটা ক্রেডিট কার্ড দিব না, সেভ দিয়ে দিলাম। এবং এইখানে আমাদের আপনার এখানে কিন্তু বিকাশ আমাদের এখানে কোনো বিকাশ ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, এটা হচ্ছে পেমেন্ট মেথড। আর আমাদের কিন্তু ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আমরা দিতে পারি, তবে আমরা এখানেও ডিপোজিট টু বিকাশ আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ক্লিক করব, করার পরে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে আমরা আমাদেরকে অপশন দিবে, একটু ওয়েট করতে হবে, এই যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো বিকাশ কিন্তু আমাদের ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এটাই হবে, ঠিক আছে? এবং এখানে আসার পরে আমরা এটা ক্যাশ অন হ্যান্ড এটাই দিতে পারি, যে বিকাশ আমাদের হাতেই আছে, এটা আমরা ধরলাম বিকাশটা। এরপরে আমরা এখানে দিলাম বিকাশ। যেহেতু আমরা এটা কারেন্ট অ্যাসেট, আমরা 100 ধরেন 6 দিয়ে দিলাম কোড নাম্বার, তারপরে বিকাশ দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে হচ্ছে আমাদের যেহেতু ডিফল্ট ট্যাক্স কোড টোড এটা আমাদের কোনো কিছু নাই, এটা আমরা দিব না, আমাদের কোনো ওপেনিং ব্যালেন্সও ছিল না। সেভ এন্ড ক্লোজ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এবার কিন্তু বিকাশের যে অপশন এখানে চলে আসছে, এই যে আমাদের অলরেডি বিকাশ কিন্তু চলে আসছে। তার মানে বিকাশে যদি আমরা রিসিভ করি তাহলে আমাদের বিকাশের হিসাবটা এখানে আমরা আলাদাভাবে পাবো। তো এখন সেলস রিসিপ্টটা কিভাবে আমরা পাইলাম, আমরা এখানে আহ তার ইনফরমেশন গুলো ফিল আপ করার পরে মেথড দিলাম বিকাশ এবং ডিপোজিটও দিলাম বিকাশে, আমরা টাকাটা রিসিভ করছি। এবার আমরা কি কি সেল করতেছি, আমরা ধরেন ওই আইটেম গুলাই যদি এখানে সেল করি, আমাদের এখানে আছে হচ্ছে লিভেন কম্প্রেসর। তো এগুলো আমরা দিয়ে দিতে পারি, যে কোনো আইটেমই আমরা এখানে দিতে পারি। আবার যদি এমন যদি আইটেম হয় যে আইটেমটা আমাদের এই মুহূর্তে আমরা যেগুলো অ্যাড করছি সেটার ভিতরে নাই, নতুন আইটেম, তো সেক্ষেত্রে আমরা কি করব? তো সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব। ধরেন আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক করলাম, করার পরে এখানে কিন্তু আমাদেরকে ইনভেন্টরি, নন ইনভেন্টরি, সার্ভিস, বান্ডেল এগুলা কিন্তু আমরা আগেই দেখে আসছি কিভাবে আমরা তৈরি করতে পারি। তো এই জন্য আর এটার বিস্তারিত ব্যাখ্যা না করে আমরা ধরেন একটা ইনভেন্টরি আইটেম ক্রিয়েট করতেছি। তো এটা নাম আমরা দিয়ে দিলাম হচ্ছে মেডিকেল মেডিকেল ইকুইপমেন্ট নামে ধরেন আমরা একটা লেজার ক্রিয়েট করতেছি। এসকিউ নাম্বার এটা আমরা দিলাম না। এখানে ক্যাটাগরির মধ্যে আমরা এটা ইনভেন্টরি দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমাদের এইখানে যেহেতু আমরা সেল করতেছি আমাদের তো ওপেনিং স্টক কিছু একটা লাগবে। যদি আমরা এখানে স্টক কোয়ান্টিটি আমরা না দিই তাহলে এটা নিবে না, ঠিক আছে? এটা আমরা এখানে 100 পিস ধরেন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ডেট কবে ছিল, কোন ডেটে আমাদের এটা ছিল, আমরা যদি এখানে যে ডেটে সেল করতেছি তারপরে যদি আমি এই স্টকটা দেখাই তাহলে তো আমাদের এখানে হিসাব কিন্তু ঠিক হইলো না, ঠিক না? তো সেক্ষেত্রে আমাদের ধরেন 22 সালের ঠিক জানুয়ারি মাসেই আমরা এটাকে দেখাই দিই যে জানুয়ারির 1 তারিখে আমরা এই স্টকটা নিছি। তারপর হচ্ছে রিঅর্ডার পয়েন্ট, আমরা জানি যে এখানে যদি 100 পিস দিই স্টকে, তো তারপরে আমার এখান থেকে যদি কিছু সেল করি, তো এখানে রিঅর্ডার পয়েন্ট আমরা দিয়ে দিলাম হচ্ছে 20টার নিচে আসলে আমাদেরকে এখানে তারা হচ্ছে সিগন্যাল দিবে যে তোমার স্টক শেষ হয়ে যাচ্ছে। তো এরপরে হচ্ছে আপনার ইনভেন্টরি, এটা হচ্ছে অ্যাসেট, ইনভেন্টরি অ্যাসেটের মধ্যেই থাকবে। তারপর হচ্ছে ডেসক্রিপশন থাকলে আমরা দিব। এরপরে প্রাইজের অপশনটা আমরা এখানে নতুন আইটেম যেহেতু আমরা ক্রিয়েট করতেছি স্টক আইটেম, সেহেতু আমাদেরকে সব তথ্যগুলো এখানে ফিল আপ করতে হবে। প্রাইস যদি আমরা না দিই তাহলে এখানে কিন্তু আমাদের প্রাইস আসবে না। তো আমরা ধরেন এটা ইকুইপমেন্ট, এটা দিলাম হচ্ছে $300 হচ্ছে $300 আমাদের সেলস প্রাইস। সেলস অন প্রোডাক্ট ইনকাম এটার হেড এটাই থাকবে। আর হচ্ছে আপনার ইনক্লুসিভ ট্যাক্সের বিষয়গুলো আমরা পরে বিল করার সময় এটা দিব। এরপরে হচ্ছে আপনার পারচেজের ইনফরমেশন,
তো এটার কস্ট হচ্ছে কত সেটা আমরা দিব, ধরেন আমাদের এটা $200 কস্ট অফ সেলস এটাই থাকবে। এরপরে হচ্ছে আমরা এখানে কোনোটাই টিক ব্যবহার করতেছি না। আর প্রিফার্ড সাপ্লায়ার বলতে যদি স্পেসিফিক কোনো সাপ্লায়ারের জন্য আমরা এই প্রোডাক্টটা পারচেজ করি সেক্ষেত্রে আমরা এখান থেকে পারচেজের নাম দিয়ে দিতে পারি। তো আমাদের যেহেতু পারচেজের কোনো এখনো আমরা কোনো লেজার ক্রিয়েট করি নাই, যার কারণে এটা এখনো ব্ল্যাঙ্ক আছে। পরবর্তীতে আমরা এগুলা যখন আসবে তখন আবার প্রয়োজনে দেখাই দিব। এরপরে আমরা সেভ এন্ড ক্লোজ দিচ্ছি। তো তাতে কি হলো, আমাদের কিন্তু একটা আইটেম এখানে স্টক আইটেম ক্রিয়েট হলো। আমরা ধরেন এখানে 50টা সেল করতেছি এবং এটা আমাদের ট্যাক্স ট্যাক্স যেটা ধরেন 10% আমরা ট্যাক্স দিয়ে দিলাম। তারপর এখানে আমরা ক্লিক করে আরেকটা আইটেম আমরা দিয়ে দিই, এটা দিলাম ডায়াগনস্টিক। এটা যেটা আছে এটা ধরেন আর 50টা। তো আমরা কিন্তু এখানে আরেকটা জিনিস দেখতেছি, দেখেন যে কোয়ান্টিটি আছে 200, রিঅর্ডার হচ্ছে 15, মানে আমাদের স্টকের অবস্থাটাও দেখাচ্ছে এখানে এখানে দাঁড়াইলে, এটা দাঁড়াইলে আমাদের ওই যে দেখাচ্ছে যে আমার স্টক অন হোল্ড 100 আমার স্টকে আছে। 100 কিভাবে আছে, আমি যে যখন আইটেমটা ক্রিয়েট করলাম তখন আমি ওপেনিং হিসেবে 100 দিয়ে দিছিলাম এবং আমি এখানে রিঅর্ডার পয়েন্ট এখানে শো করতেছে, তার মানে টোটালটাই আমার এখানে শো করতেছে। এরপরে এখানে আমরা ট্যাক্স ধরেন এখানে 10% দিয়ে দিলাম। দেওয়ার পরে চাইলে আমরা আরো এখানে আইটেম অ্যাড করতে পারি। ধরেন এটা আমরা এটা আরেকটা আইটেম দিলাম, এটা দিলাম ধরেন 30টা, আর এটা আমরা দিয়ে দিলাম হচ্ছে 10%। এখন সেলস রিসিপ্টে আমরা এই তথ্যগুলো দেওয়ার পরে আমাদের এখন যদি আমরা আমাদের ডিসকাউন্ট দেওয়া দরকার আমরা এখানে ডিসকাউন্ট দিব। তো এখানে কিন্তু দেখেন যখন আমরা এটাকে কি করতেছি, আমরা সেলস রিসিপ্ট রিসিভ করার পরে আমরা এটা বিকাশ হিসাবে বিকাশের রিসিপ্ট রিসিপ্ট সব ডিটেলস দেখানোর পরে যখন আমরা এইখানে আসতেছি তখন দেখা যাচ্ছে অ্যামাউন্ট রিসিভের ঘরে আমি কিন্তু এখানে কোনো ধরনের কোনো এডিট করার সুযোগ নাই, অর্থাৎ টোটাল ফিগারটাই কিন্তু আমার এখানে শো করতেছে। টোটালটাই আমাকে এখানে কিন্তু মেনটেন করে তারপরে হচ্ছে আমাদেরকে যেতে হবে, কারণ এটা হচ্ছে ডিরেক্ট সেল। আর যদি আমরা এরকম ব্যালেন্স থাকতো যে টোটালটা সে আমাকে পেমেন্ট করবে না, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইনভয়েস হিসেবে ক্রিয়েট করতে হবে হয়তো। তো আসলে মূল বিষয় হলো যে যদি আপনি টোটালটা পেমেন্ট রিসিভ বুঝে পেয়ে তারপরে আপনি সেলস করেন সেক্ষেত্রে আমরা যা বলছে সেলস রিসিপ্টে। আর যদি আমরা আপনার বাকিতে সেল করি যে হয়তো এখন আংশিক দিবে পরে আংশিক দিবে বা পুরাটাই পরে দিবে এরকম হয়, সেক্ষেত্রে আমাদের মেনটেন করতে হবে ইনভয়েস। তো এটা হলো মূল বিষয়। তারপরে যদি আপনার কোনো তার সাথে যদি কোনো আলাপ দরবার থাকে, দেখা যাচ্ছে যে সে কিছু টাকা কম দিচ্ছে, এরকম সিচুয়েশন হলে আপনি এখানে একটা হচ্ছে পার্সেন্টেন্সই তো আমরা দিতে পারবো, অন্য জায়গায় কিন্তু আমরা ভ্যালু বসাই দিয়ে এটাকে সে যেটা ব্যালেন্স করতেছে সেটা আমরা এখানে ডিসকাউন্ট হিসেবে শো করাই দিয়ে বাকিটা আমরা এখানে রিসিভ করে তারপরে শেষ করতে পারি। তারপরে যদি আমরা এখানে সেভ এন্ড ক্লোজ দিয়ে দিই তো আমাদের মোটামুটি সেভ, সরি এটা সেভ এন্ড সেন্ডে চলে আসছে। আমরা এখান থেকে ক্যান্সেল করে দিই কারণ এই মেলে এটা আমরা দিতে চাচ্ছি না এই মুহূর্তে। আমরা এখান থেকে সেভ এন্ড ক্লোজ এই অপশনটা সিলেক্ট করতেছি এবং আমাদের মোটামুটি সেলস কমপ্লিট হয়ে গেছে, এটা আমাদের জেনারেট হয়ে গেছে। এবার যদি আমরা এই রিপোর্টটা দেখতে চাই তো সেক্ষেত্রে আমরা সেলসে যাব। সেলসে যাওয়ার পরে এখানে আমাদের অল সেলসে আমরা এখানে আপনার সেলসে আমরা ওইটা দেখতে পারতেছি না, কারণ হচ্ছে এখানে আমরা পার্টিটা স্যার এই যে ইনভয়েস সিলেক্ট করে এর জন্য কাস্টমার আইডি আছে। জি জি এখানে আমরা চাইলে অল ট্রানজেকশন দিতে পারি এবং এইখান থেকে আমরা আহ এই ভদ্রলোকের কাছে মনে হয় সেল করছিলাম নাকি না, এখানে আমরা সেল করেছিলাম, আমরা অল দিয়ে দিই। এটা অল দেওয়ার পরে আহ ও আমাদের এখানে পিরিয়ডটা চেঞ্জ করা হয় নাই, এইখান থেকে অল দিয়ে দিলে আমাদের টোটালটা আসবে। এই চার্লি রোডরাইজ এটা এই হচ্ছে তার এই সেলটা আমরা এই মাত্র করলাম, ঠিক আছে। এবং এখানে কিন্তু আমাদের ব্যালেন্স এই যে পেইড দেখাচ্ছে, মানে একবারই আমাদের এটা জেনারেট হয়ে গেছে। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে যদি আমরা ডিরেক্ট সেলস করি সেক্ষেত্রে আমরা এই অপশনটা
মাধ্যমে সেল করব। তো আরেকটা অপশন দেখাবো, দেখায় আর তারপর আজকে আমরা শেষ করব ক্লাস। তো সেক্ষেত্রে ধরেন যেটা আমাদের এই যে এখানে নিউতে যাচ্ছি, আমরা নিউতে যাওয়ার পরে এখানে যেটা ক্রেডিট নোট, যে বিলগুলো আমরা ইনভয়েস করব, এই বিল থেকে যদি আমাদের কোনো কিছু রিটার্ন আসে সেইটা করব আমরা ক্রেডিট নোটের মাধ্যমে। আর যেটা আমরা সেলস রিসিপ্টের মাধ্যমে সেলস করব, সেই সেলস থেকে যদি আমাদের কোনো কিছু রিটার্ন করতে হয় সেইটা রিটার্ন আমাদের জেনারেট করতে হবে রিফান্ড রিসিভের মাধ্যমে। তো এটা মানে আমরা বুঝতে পারছি যে আমরা এখানে কি বলতে চাচ্ছি। তো প্রথম কথা হলো এখানে দুইটার মধ্যে যে ডিফারেন্সটা মৌলিকভাবে সেটা হচ্ছে যে বাকিতে যে আমরা সেল করি এই সেলগুলা ইনভয়েসে জেনারেট করার পরে যদি এইগুলা থেকে কোনো রিটার্ন আসে সেটা আমরা করব ক্রেডিট নোট। আর যেটা ডিরেক্ট আমরা সেল করে টাকাটা রিসিভ করে ফেলছি এরকম বিল থেকে, এরকম পার্টি থেকে যদি আমরা কোনো কিছু রিটার্ন করি সেই রিটার্নটা আসবে রিফান্ড রিসিভ হিসেবে। তো আমরা একটু রিফান্ড রিসিভে যাচ্ছি, যাওয়ার পরে আমাদের এই যে রিফান্ড রিসিভের অপশনটা চলে আসলো। আসার পরে আমরা এইখান থেকে এই যে কার্লিস রেড্রয়েজ এই পার্টি থেকে আমরা মূলত যেটা ইয়া করেছিলাম, তো সেই পার্টি আমরা এখানে সিলেক্ট করলাম। করার পরে আমরা এখানে রিফান্ড রিসিপ্ট এখানে আসলাম। আসার পরে এখান থেকে আমাদের এখন এই যে তাকে যখন তার থেকে যখন আমি, তো আমরা এর আগে বলেছিলাম যে আসলে আমরা যখন কোনো পার্টির রিফান্ড করব বা এই যে যেটা ক্রেডিট নোট করছি রিফান্ড রিসিপ্টটা অনেকটা সেরকমই। তো আমাদের উচিত হচ্ছে ওই ভাউচারটাকে ওপেন রেখে তারপরে আমাদের মানে ইয়া করা, রিটার্ন করা। তো আমরা ধরেন ওইখানে আপাতত আমরা যাচ্ছি না, আমরা আপাতত এখান থেকে দেখাচ্ছি। তো প্রথমত আমি কার থেকে এটা করতে চাচ্ছি তাকে আমার এখানে দেখাইতে হবে। দেখানোর পরে এবার আসবে আমাদের পেমেন্ট মেথড, মানে হলো যে আমরা যেহেতু এই বিলের মাধ্যমে আমাদের টাকাটা দিয়ে দিতে হবে সেই কারণে আমরা কোন জায়গাতে টাকাটা দিচ্ছি, ধরেন আমরা বিকাশ অ্যাকাউন্টের টাকাটা দিচ্ছি। এরপরে রিফান্ড ফ্রম, এটা আমরা এই যে বিকাশ থেকে দিচ্ছি। আমাদের বিকাশে কিন্তু এই যে 48,000 এই যে একটু আগে যে পারচেসটা করলাম সেই কারণে আমাদের বিকাশে এই টাকাটা ছিল। ঠিক আছে, এবার আমরা এখান থেকে এই যে এখান থেকে আমরা কিছু প্রোডাক্ট রিটার্ন করে দিই। ধরেন উচিত হচ্ছে আমরা এখানে যে আইটেমগুলো আমরা পারচেস করেছিলাম সেইগুলাই আমাদের এখানে দিয়ে। তো মেডিকেল ইকুইপমেন্ট এটা ধরেন আমরা দিলাম হচ্ছে 5টা। এখান থেকে আমরা ধরেন দিলাম হচ্ছে এটা দিলাম হচ্ছে 5টা। এই হচ্ছে আমাদের টোটাল। এবং ওখানে আমাদের যেহেতু 10% করে ট্যাক্স ছিল আমরা এখানে 10% ট্যাক্স দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এক্সট্রা যে ঘরটা আছে এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে তো এখন যেটা হবে সেটা হলো যে আমাদের এই যে টোটাল অ্যামাউন্ট রিফান্ড এটা কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়ে যাবে। আমি একটু আগে যে পারচেসটা করছিলাম করার কারণে কিন্তু আমাদের বিকাশের অ্যাকাউন্টে এই টাকাটা আসছিল। এখন যখন আমি এইটাকে আপনার পেমেন্ট করে দিচ্ছি, মাল যেহেতু সে আমাকে রিটার্ন দিছে আমাকে তাকে ফেরত দিয়ে দিতে হবে টাকা, যেহেতু সে আমার পারচেস করার সময় তখন টাকা দিয়ে পারচেস করছে, এখন তার সে রিটার্ন দেওয়ার সাথে সাথে আমাকে ক্যাশ রিটার্ন দিয়ে দিতে হবে। অতএব আমরা এখানে রিফান্ড রিসিভের মাধ্যমে আমরা এখানে যদি কোনো তথ্য দিতে চাই দিব। দেওয়ার পরে সেভ এন্ড নাও, সেভ এন্ড নিউ মানে আবার নতুন একটা যদি আমরা জেনারেট করতে চাই তো আমরা এখান থেকে সেভ এন্ড ক্লোজ অপশন সিলেক্ট করে দেন সেভ এন্ড ক্লোজ দিচ্ছি, রিফান্ড সাকসেসফুলি ইস্যুস ওকে দিয়ে দিলাম। তো এখন আমাদের মোটামুটি এই ব্যালেন্স গুলা ক্লিয়ার হয়ে গেল। এখন যদি আমরা আমাদের একটু ব্যালেন্স শিটে আসি, দেখি আমরা একটু ব্যালেন্স শিটে যাচ্ছি, আমরা এখানে রিপোর্টে যাচ্ছি। রিপোর্ট থেকে আমাদের যে ব্যালেন্স শিট আছে ব্যালেন্স শিটে ঢুকতেছি। ঢোকার পরে আমরা এখানে আমাদের যে টোটাল দেখেন রিসিভেবল মাইনাস চলে আসছে, কারণ হলো যে আমরা যেটুকু রিটার্ন ছিল সেইটা আমাদের এখানে রিসিভেবল হিসেবে শো করতেছে। এক্সেস ব্যাংকে আছে এইটা, তারপর এই ব্যাংকে আছে এত, এটা বোধহয় ওপেনিং ছিল। আর বিকাশে আমাদের শো করতেছে 46,000। ওই 48,000 থেকে আমরা পরে রিটার্ন করার পরে ওই বিকাশের অ্যামাউন্ট কিন্তু এখানে শো করতেছে। এগুলো অনেকটাই আমাদের এই যে ওপেনিং ব্যালেন্স হিসেবে যেগুলা দেওয়া ছিল সেইগুলা। এরপরে হচ্ছে আনডিপোজিটেড $2,000 আমরা রিসিভ করেছিলাম সেই ডলারটা কিন্তু আমাদের এখানে আছে।
এটা আবার পরবর্তীতে আমরা এটাকে অ্যাডজাস্ট করে আমাদের ব্যাংকে ট্রান্সফার করতে হবে, সেটা আমরা পরবর্তী সময় দেখাবো, আজকে আর এটা দেখাচ্ছি না। তারপরে হচ্ছে আমাদের আমাদের পিরিয়ডটা যদিও হচ্ছে আপনার 24 সালে পর্যন্ত দেওয়া হয়েছে, তার মানে এর পরে যে ট্রানজাকশন আছে সেগুলা হয়ে তারপরে আমাদের এখানে রিপোর্টটা আসছে। আর ব্যালেন্স শিট এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মধ্যে মৌলিক যে ডিফারেন্স সেটা হচ্ছে আপনার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পারচেজ, সেলস, এক্সপেন্স পিরিয়ডিক, আপনার এই পিরিয়ডের মধ্যে টোটাল কত সেল ছিল, কত পারচেজ ছিল, কত প্রফিট হয়েছে এবং এই পিরিয়ডে আপনার কত টাকা টোটাল এক্সপেন্স হয়েছে, এই হিসেব করে আপনার কত প্রফিট এই পিরিয়ডে সেইটা শো করে। আর ব্যালেন্স শিটের কাজ হচ্ছে আমার যে অ্যাসেট এবং লাইবিলিটিস আছে এটা এন্ড অফ ডেট, অর্থাৎ এই যে লাস্ট ডেট যেটা আছে ওই ডেটে কোন জায়গায় কোন ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা কেবলমাত্র আমাদের শো করবে। আপনি শুরুর ডেট যদি 1 বছর আগের থেকেও দেন বা 5 বছর আগে থেকে যদি আপনি ওপেনিং ডেট দেন, সেক্ষেত্রেও আপনার যে ব্যালেন্সটা দাঁড়াবে, আর আপনি যদি লাস্ট ডেট একদিনের হিসাব দেন যে আমি আজকের ডেটে বা লাস্ট ওয়ান ডেতে আমার ব্যালেন্স কি ছিল, রিপোর্ট কিন্তু ব্যালেন্স শিটে একই আসবে। অর্থাৎ ক্লোজিং ডেটে লাস্ট ডেতে আপনার কোনটার ব্যালেন্স কত ছিল সেই ব্যালেন্সটা, অর্থাৎ ব্যালেন্স শিট মানেই হচ্ছে ব্যালেন্স, হেডে কত ব্যালেন্স আছে, আপনার অ্যাসেট কত আছে লাস্ট ডেটে এবং লাইবিলিটিস কত আছে লাস্ট ডেটে, সেইটা আপনার শো করবে। এই যে এখানে ব্যাংক অ্যাকাউন্টে আপনার সারা বছর যা ট্রানজাকশন হয়েছে সে তার কোনো কিছু কিন্তু এখানে শো করবে না, এখানে শো করবে লাস্ট ডেটে আপনার কত টাকা অ্যাকাউন্টে ছিল সেটা শো করবে। ঠিক আছে, প্রত্যেকটা ফিগার। এবং আপনার ইনভেন্টরিতে আপনার পারচেস করছেন, আপনার ইনভেন্টরি ঢুকছে, সেলস করছেন, ইনভেন্টরি মাইনাস হয়েছে, আপনার ইনভেন্টরিতে অনেক ধরনের ট্রানজাকশন হয়েছে, কিন্তু আপনার ব্যালেন্স শিটে কোনটা শো করবে লাস্ট ডেটে। ব্যাংকের আপনি যেটা হচ্ছে পিরিয়ডের লাস্ট ডেট নিচ্ছেন, লাস্ট ডেট কোনটা, এই যে আমাদের এইখানে ধরেন 1/1/2024 থেকে 19/5/2024 পর্যন্ত আমরা এখানে রিপোর্ট নিচ্ছি। ধরেন আমরা এখান থেকে চলে যাচ্ছি একটু ব্যালেন্স 2022-এ চলে যাচ্ছি আমরা। 2022-এর জানুয়ারি থেকে 2022-এর মে মাসের ধরেন 31 তারিখ পর্যন্ত আমরা রিপোর্টটা দেখতে যাচ্ছি। এরপরে যে রান রিপোর্টে যাই, তো আমাদের এইখানে রিপোর্টটা কোন দিনে শো করবে, আমাদের এইখানে রিপোর্টটা শো করবে হচ্ছে এই ডেটে কোন হেডে কত ছিল সেইটা আমাদের এখানে শো করবে। এইটাই হচ্ছে মুদ্রা কথা, মূল কথা। তো এই ছিল আজকে মোটামুটি আমরা এখানে আজকে যে বিষয়গুলো শিখলাম। তো কাস্টমার অপশন থেকে আমরা মোটামুটি ইনভয়েস, তারপরে হচ্ছে ক্রেডিট ইনভয়েস থেকে রিসিভ করা এবং সেখান থেকে রিটার্ন করলে কিভাবে করব, তারপরে সেলস রিসিভ সিস্টেমটা কি, এটা মেইনটেনেন্স সিস্টেম কি, এবং এর থেকে রিটার্ন করতে গেলে আমরা কোন সিস্টেমে মেইনটেইন করব, এই বিষয়গুলো ডিটেলস নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। এরপরে আমরা বাকি বিষয়গুলো নিয়ে নেক্সট ক্লাসে আমরা কথা বলবো। আজকের ক্লাসের উপরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে বা কিছু থাকে সেটা আমরা কথা বলতে পারি, চেষ্টা করা হবে এটা সলভ করার জন্য। আজকের ক্লাসের উপরে কারো কোনো অবজারভেশন বা কোনো প্রশ্ন আছে? না স্যার, আমার কোনো কোশ্চেন নাই, মোটামুটি যা বুঝাইছেন সবই বুঝতে পারছি স্যার। জি, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ, সবাই একটু প্র্যাকটিস করবেন। আর কারো কোনো কথা আছে, কারো কোনো প্রশ্ন বা কোনো বিষয় জানার কোনো কিছু আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, না তেমন প্রশ্ন নাই। ওকে, ধন্যবাদ। জি, তাহলে আজকে আমরা এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনাকে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম।